আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রেক্স কর্মশালার 10 দিনের রেক্স কর্মশালার আজকে দ্বিতীয় দিন। 10 দিনের রেক্স কর্মশালার আজকে দ্বিতীয় দিন। আমরা গতকাল বলেছিলাম যে এই 10 দিনে আমরা 20টি স্লাইড শিখব। 3 নম্বর স্লাইডটা দাও। 10 দিনে আমরা 20টি স্লাইড শিখব। তার মধ্যে গতকাল আমরা 2টি স্লাইড আলহামদুলিল্লাহ দেখেছি। গতকাল 2টি স্লাইড দেখেছি। আজকে তৃতীয় স্লাইড থেকে শুরু করব। আল্লাহ সাহেব আজকে তৃতীয় স্লাইড থেকে শুরু করব। গতকাল আমরা 1 আর 2 নাম্বার স্লাইড দেখেছি, আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে তৃতীয় নাম্বার স্লাইড থেকে শুরু করব। স্লাইড নাম্বার 3। গত 1 নাম্বার স্লাইডটি কি ছিল একটু লিখে জানান। 1 নাম্বার স্লাইডটি কি ছিল এবং 2 নাম্বার স্লাইডটি কি ছিল একটু লিখে জানান। অনেক দেরি হয়ে যায়, তাই তো? ইচ্ছা থাকে ঠিক 9টায় ঢুকবো, কিন্তু চেম্বারে বসে টাইম ঠিক রাখা যায় না। উঠে আসবো, রুগী হাজির, কিচ্ছু করার নাই। একটু কষ্ট করতে হবে। সকলে মিলে কষ্ট করলে কষ্টর গায়ে লাগবে না। অডিয়েন্স, 1 নাম্বার স্লাইডটি ছিল রেপার্টরির সংজ্ঞা। 2 নাম্বার স্লাইড ছিল রুব্রিক। 2 নাম্বার স্লাইড ছিল রুব্রিক। আজকে 3 নাম্বার স্লাইড। এবার দেখেন স্লাইডটি, দেখেন স্লাইডটি দেখেন। স্লাইড নাম্বার 3। যারা একদম নতুন, আপনাদের লিখতে হবে না, শুধু শুনতে থাকেন। লিখার কোনো প্রয়োজন নেই, লিখার কোনো প্রয়োজন নেই, শুধু শুনতে থাকেন। 3 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক। 3 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক। ক্যান রেপার্টরিতে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা। কি হলো প্রধান রুব্রিক? ক্যান রেপার্টরিতে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা। বড় হাতের এবং মোটা অক্ষরে লেখা, এটা হলো প্রধান রুব্রিক। কি পেলাম? 3 নাম্বার স্লাইড হলো প্রধান রুব্রিক। প্রধান রুব্রিকের শর্ত কি? ইংরেজি বড় হাতের, প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা। সবগুলি অক্ষর বড় হাতে হবে। প্রধান রুব্রিকের শর্ত হচ্ছে ক্যান রেপার্টরিতে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা। প্রধান রুব্রিক ক্যান রেপার্টরিতে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা। অডিয়েন্স, এবার একটু বইতে আসেন তো। অডিয়েন্স, একটু বইতে আসেন, বইয়ের মধ্যে একটু ঢুকেন। 431 পৃষ্ঠায় আসেন তো, একটু দেখি। 431 পৃষ্ঠায়। হবে না, 431 হবে না। আচ্ছা, 318তে আসেন। 318 নম্বর পৃষ্ঠায়। ক্যান রেপার্টরিতে 318 নম্বর পৃষ্ঠায় আসেন। ক্যান রেপার্টরিতে 318 নম্বর পৃষ্ঠায়।
স্লাইড নাম্বার 3 দেখতে পাবো। অডিয়েন্স 318 নম্বর পৃষ্ঠায় কয়টি প্রধান রুব্রিক আছে একটু লিখে জানান তো। 318 নম্বর পৃষ্ঠায় অথবা 19 নাম্বারটি দেন। 19 নাম্বার পৃষ্ঠায় কয়টি প্রধান রুব্রিক আছে? এখানে ঝামেলা নাই। 18তে ঝামেলা আছে, একটা রুব্রিক দুইবার আছে। 18তে একটি রুব্রিক দুইবার আছে। 19 নাম্বার পৃষ্ঠায় আসেন। 319 নাম্বার পৃষ্ঠায় কয়টি প্রধান রুব্রিক আছে একটু লিখে জানান। অডিয়েন্স 319 নাম্বার পৃষ্ঠায় কয়টি প্রধান রুব্রিক আছে একটু লিখে জানান তাড়াতাড়ি। 19 নাম্বার পৃষ্ঠায় 319 নাম্বার পৃষ্ঠায় 319 নাম্বার পৃষ্ঠায় কয়টি প্রধান রুব্রিক আছে? অডিয়েন্স সাইবুল ইসলাম 10টা লিখলো কেন বাবা? ডাক্তার মানসুরা জান্নাতি আপনি মনে একটু ভুল করে ফেলছেন, কারণ যদিও এখানে লেখা আছে 11টাই লেখা আছে, কিন্তু একটা কিন্তু দুইবার আছে। টিউমার কিন্তু দুইবার আছে, বাম পাশে নিচে আছে টিউমার, ডান পাশে উপরে টিউমার আছে। যদি এক টিউমার দুইটাকে যদি একটা ধরেন তাহলে হলো 10টা, আর যদি দুই জায়গায় যদি দেওয়া আছে যদি ওই দুইটি ধরেন, দুইটি ধরতে হবে। যেহেতু এখানে আমার জানা বিষয় হচ্ছে এখানে জানা বিষয়টা হচ্ছে এই ফার্স্ট গ্রেডের যে রুব্রিকগুলি, প্রধান রুব্রিকগুলি কয়টি আছে এখানে জানার বিষয়। তাহলে আপনার সয়েলিং থেকে শুরু করে আলসারেশন এই পর্যন্ত মোট 10টি রুব্রিক, তবে টিউমারটি দুইবার দেওয়া আছে। অডিয়েন্স আপনাদের কাছে জানতে চাই, এই যে রুব্রিকগুলি দেওয়া আছে এই সোয়েলিং এর মধ্যে দেখেন, আপনি সবাই দেখেন সবগুলা লেটার কিন্তু ক্যাপিটাল এবং বোল্ড, সবগুলোই ক্যাপিটাল। কিন্তু আপনি এই 10টা কিংবা 11টা বাদ দিলে এখানে অনেকগুলো সাব রুব্রিক আছে, কিন্তু অন্যান্য সাব রুব্রিকের মধ্যে কোনো ক্যাপিটাল কিংবা বোল্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রধান রুব্রিক শেখার জন্য উপায়টা কি হলো, যে আপনার দুইটি শর্ত, ক্যাপিটাল এবং বোল্ড হবে, বর্ণগুলো হবে বড় হাতের এবং মোটা অক্ষরে লেখা থাকবে, বাস ঝামেলা মুক্ত। সব বড় হাতের লেখা এবং মোটা, বাস হয়ে গেল। তাহলে প্রধান রুব্রিক আমরা এখন বুঝতে পারবো তো। নতুন ডাক্তার যারা আছেন আপনাদেরকে বলছি, যদি প্রধান রুব্রিক আমরা শিখতে চাই তাহলে দুটি শর্ত থাকবে। প্রধান রুব্রিক দুটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ওষুধ, এই রুব্রিকের প্রত্যেকটি বর্ণ হবে ক্যাপিটাল এবং বোল্ড হবে, বাস ঝামেলা মুক্ত। এবার 4 নাম্বারটা দেন। 3 নাম্বার গেল ওটি। 1 নাম্বার কি ছিল? সোজা করে দাও, বেশি হয়ে যাচ্ছে, সোজা করো মোবাইলটা। তাহলে স্লাইড নাম্বার 3 গেল। 1 নাম্বার স্লাইড রেপার্টরির সংজ্ঞা, 2 নাম্বার স্লাইড রুব্রিক, 3 নাম্বার গেল প্রধান রুব্রিক। আর 3 দিছে নাকি? 3 নম্বরে প্রধান রুব্রিক, বাস। অডিয়েন্স চার নাম্বার। তাহলে 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক। এবার 4 নাম্বারটি প্রধান রুব্রিক সাজানো। 4 নাম্বারটি হচ্ছে প্রধান রুব্রিক সাজানো।
4 নাম্বার, 1 নাম্বার ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নাম্বার স্লাইড রুব্রিক, 3 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক, 4 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক সাজানো। তাহলে এবার 4 নাম্বারটি আমরা দেখব। অডিয়েন্স আপনারা আমাকে একটু লিখে দেন তো 1 2 3 4, কারণ 20 নাম্বার স্লাইড পর্যন্ত আমাকে প্রত্যেকটি স্লাইডে কোনটার মধ্যে কি ছিল তা লিখতে হবে। তো একটু অভ্যাস করেন, দেখে একটু অভ্যাস করাচ্ছি। এই যে 3টি স্লাইড গেল প্রথম দিকে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3টি স্লাইডে কি ছিল একটু লিখে দেন কেউ। 1 নাম্বার স্লাইডে কি ছিল, 2 নাম্বার কি ছিল, 3 নাম্বার কি ছিল। 1 2 3 4, ধীরে ধীরে হাঁটবো, তাড়াহুড়োর কিচ্ছু নাই, ধীরে ধীরে আগাবো, তাড়াহুড়োর কিচ্ছু নাই। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 নম্বরে রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক। তাড়াতাড়ি লিখেন, 1 নম্বরে রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক। এবার 4 নাম্বার হচ্ছে প্রধান রুব্রিক সাজানো। 4 নাম্বার স্লাইড, ক্যান রেপার্টরিতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে। ক্যান রেপার্টরিতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে। 1 নাম্বার পয়েন্ট, ইংরেজি বর্ণমালা ক্রমে। আর একটু বুঝে বলতে হলে ইংরেজি ডিকশনারির মতো। ইংরেজি বর্ণমালা বললে ইংরেজি ডিকশনারি বোঝা যায়, তা একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। ইংরেজি বর্ণমালা ক্রমে আর একটু ক্লিয়ার করতে হলে ইংরেজি ডিকশনারির মতো। আরো যদি ক্লিয়ার করতে হয় তাহলে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত থাকে। কি হলো, প্রধান রুব্রিক সাজানো। ক্যান রেপার্টরিতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে। প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে, ইংরেজি ডিকশনারির মতো এ থেকে জেড পর্যন্ত সজ্জিত আছে। অডিয়েন্স তাহলে কি হলো, ক্যান রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে। 1 নাম্বার, আরেকটু ক্লিয়ার করলে ইংরেজি ডিকশনারির মতো। আরেকটু ক্লিয়ার করলে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা ক্রমে সজ্জিত। তাহলে 3টি কথা ক্লিয়ার করার জন্য কি হলো, প্রধান রুব্রিক সাজানো। ক্যান রেপার্টরিতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে, ইংরেজি ডিকশনারির মতো এ থেকে জেড পর্যন্ত সজ্জিত আছে। আচ্ছা, আর একটু কথা আছে, নিচে একটু কথা আছে। নিচে কথা আপনারা ভালোভাবে দেখতে পাবেন না, তবু বলে দিচ্ছি। আমি বলি একটু শোনেন। কোনো অধ্যায় যদি ইংরেজি বর্ণমালার শুরুর দিকের কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক পেতে চান,
তাহলে সেই অধ্যায়ের প্রথম অংশে খুঁজতে হবে। ইংরেজি বর্ণমালার মাঝামাঝি স্থানের বর্ণ দিয়ে যদি কোনো রুব্রিক পেতে চান তাহলে সেই অধ্যায়ের মাঝামাঝি অংশে দেখতে হবে। ইংরেজি বর্ণমালার শেষ দিকের কোনো বর্ণ দিয়ে যদি কোনো রুব্রিক পেতে চান তাহলে সেই অধ্যায়ের শেষের অংশে খুঁজতে হবে। মোট কথা কি, একটি বই যদি মনে করেন এ থেকে জেড পর্যন্ত ডিকশনারিতে দেওয়া আছে, শুধু একটা এ থেকে জেড পর্যন্ত একটা ডিকশনারি করা আছে, সেই ডিকশনারিতে যদি আপনি এ বি সি দিয়ে কোনো শব্দ খুঁজতে চান তাহলে সেই ডিকশনারি প্রথম দিকে দেখবেন আই জে কে এল, যদি এরকম কোনো শব্দ পাইতে চান বইটার মাঝখানে দেখবেন, আর যদি এক্স ওয়াই জেড বইটার শেষের দিকে দেখবেন। ঠিক তদ্রূপ আপনি যখন কোনো অধ্যায়ের মধ্যে ঢুকবেন সেই অধ্যায়ের এ বি সি দিয়ে কোনো রুব্রিক যদি পেতে চান সেই অধ্যায় প্রথম দিকে দেখতে হবে। আর যদি আই জে কে এল এম এন এরকম কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক পেতে চান সেই অধ্যায়ের মাঝামাঝি দেখতে হবে। আর যদি শেষের দিকে কোনো বর্ণ দিয়ে যদি কোনো রুব্রিক পেতে চান তাহলে সে অধ্যায়ের শেষের দিকে দেখতে হবে। এই কথাটা একেবারে ক্লিয়ার অডিয়েন্স। এবার আমরা দেখতে চাই প্রধান রুব্রিকগুলি কিভাবে সাজানো আছে। তাহলে কোথায় যাব, আসেন 321 পৃষ্ঠায় আসি, কিন্তু ঘুরে দাও, 321 পৃষ্ঠায় আসেন। অডিয়েন্স 321 পৃষ্ঠায় প্রথম যে রুব্রিকটা আছে, প্রধান রুব্রিকটা এ দিয়ে, ডান পাশে আসেন, ডান কলামে ডি দিয়ে, পরে আছে আই দিয়ে। এখন আপনারা জানতেই পারেন বা বলতেই পারেন যে এ দিয়ে রুব্রিক পেলাম, বিতে তো কোনো রুব্রিক নাই, এটা আবার কি হলো? বি নাই, সি নাই, শুরু হয়ে গেল ডি, ডি এর পরে আই শুরু হয়ে গেল। এই যে এ হলো, বললাম তো ইংরেজি ডিকশনারির মতো রুব্রিক সাজানো থাকবে। এখন এখানে পাচ্ছি তো এ পাইলাম, বি নাই, সি নাই, আসলো ডি, ই নাই, এফ নাই, আই নাই, জে নাই, কে নাই, এল নাই, মানে এই যে ডি এর পরে ই এফ জি এইচ পর্যন্ত, ই এফ জি এইচ একটাও রুব্রিক এখানে নাই, কিন্তু চলে আসলো আই। এটার কারণ কি? আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে কি? কোন আপনার 331 পৃষ্ঠা হেয়ারিং, এ দিয়ে রুব্রিক শুরু হলো, ডান কলামে ডি এর মাঝখানে বি বা সি দিয়ে কোনো রুব্রিক নাই। এই যে মাঝখানে সি বা ডি, বি বা সি দিয়ে কোনো রুব্রিক নাই, এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে কি বা কোনো সমাধান আপনাদের কাছে আছে কিনা? ইকুইট থেকে ডিস্টেন্স, এই মাঝখানটায় বি বা সি নাই, ডি এর পরে আই চলে আসলো, মাঝখানে ই এফ জি এইচ এগুলা নেই। এই ব্যাপারে আপনাদের কোনো কথা আছে কিনা একটু লিখে জানান। এই বর্ণ দিয়ে এই চ্যাপ্টারে বি বা সি দিয়ে কোনো রুব্রিক পাওয়া যায়নি, যার জন্য সরাসরি ডি চলে আসছে। ডি আর আই এর মাঝখানে ই এফ জি এইচ এগুলা দিয়ে, এই বর্ণ দিয়ে কোনো রুব্রিক নাই বিধায় আই দিয়ে রুব্রিক চলে আসছে। কিন্তু সেটিং কিন্তু ঠিক আছে, এর পরে ডি, ডি এর পরে আই, আই এর পরে পরের পৃষ্ঠা যায় দেখি কি অবস্থা আছে। আই চলছে, আই দিয়ে শেষ নাকি? ও মাই গড, আই দিয়ে শেষ। 1 2 3 4 5 রুব্রিকে হেয়ারিং শেষ, 5 প্রধান রুব্রিকে হেয়ারিং খালাস।
হ্যাঁ হ্যাঁ জেড কই অডিয়েন্স এইবার বলবেন তো আপনারা যে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত, কিন্তু এখানে 5 বর্ণতেই হেয়ারিং কমপ্লিট। এ ডি আই এম ওমা এ ডি আই এম আই এ ডি আই 3 বর্ণতেই শেষ। এ ডি আই 3 বর্ণতেই এক অধ্যায় শেষ। এই বর্ণ দিয়ে কোনো রুব্রিক পরীক্ষিত হয়নি, মানে এই বর্ণ দিয়ে কোনো রুব্রিক পাওয়া যায়নি বিধায় এখানে উল্লেখ করা নেই। তাহলে কি পেলাম? 4 নম্বর স্লাইডে প্রধান রুব্রিকগুলি সাজানো। ক্যান রেপার্টরিতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে ইংরেজি ডিকশনারি নেয় এ থেকে জেড পর্যন্ত সজ্জিত থাকে, সজ্জিত আছে। এবার যদি বলি যে কোনো অধ্যায়ের মধ্যে কোনো বর্ণের প্রথম অক্ষর দিয়ে যদি কোনো রুব্রিক যদি এ বি সি ডি বর্ণের প্রথম দিকের বর্ণ দিয়ে যদি রুব্রিক হয়, সে অধ্যায় প্রথমে দেখব, মাঝের কোনো বর্ণ দিয়ে হলে মাঝখানে দেখব, শেষের বর্ণ দিয়ে হলে শেষের দিকে দেখব। তার মানে আমাদের 4 নম্বর স্লাইড শেষ। তাহলে 3 নম্বর স্লাইডটি কি ছিল? প্রধান রুব্রিক। 2 নম্বরটি রুব্রিক, 1 নম্বরটি রেপার্টরির সংজ্ঞা, 1 নম্বরে রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো। অডিয়েন্স এবার যদি আপনাদেরকে আমি একটু নিয়ে যাই এক জায়গায়, একটু জানতো আমার সাথে দেখি। অ্যাবডোমেনে পেনে একটু আসেন আপনারা, 554 পৃষ্ঠা একটু আসেন। অডিয়েন্স তাড়াতাড়ি আসেন, সবাই আসেন। 554 পৃষ্ঠা যাদের কাছে বইটা আছে। আমি আছি পেনের মধ্যে, আমার তো পেনে আছি। এবার যদি পেনের পরে যদি এস দিয়ে কোনো রুব্রিক অ্যাবডোমেনে পাইতে চাই, তাহলে আমি একটু মনে সামনের দিকে যাব, দেখি সামনের দিকে কি আছে, পেনের পরে কি আছে দেখি একটু। পেন তো শেষ। তাহলে যদি পেনের পরে কোনো রুব্রিক পাইতে হয়, এস দিয়ে আর দিয়ে কোনো রুব্রিক পাইতে হয়, তাহলে আমি পেনের পরে যাব 599 পৃষ্ঠায়, তারপরে সামনের দিকে যাব। আর যদি আমার এই পেন থেকে যদি পিছনে কোনো রুব্রিক পাইতে হয়, যেমন বিবিসি বিসিডি এই জাতীয় কোনো রুব্রিক পাইতে হয়, তাহলে আমাকে একটু পিছন দিয়ে ঘুরতে হবে। তার মানে হচ্ছে এই, যদি কোনো বর্ণ দিয়ে যদি প্রথম দিকে কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক পাইতে হয়, আমি প্রথম দিকে দেখব, মাঝের বর্ণ দিয়ে মাঝখানে, শেষের বর্ণ হলে শেষের দিকে। তাহলে আমাদের প্রধান রুব্রিকগুলি জ্ঞান রেপার্টরিতে কিভাবে সজ্জিত আছে তা আমরা সহজে বুঝে পারলাম। কি বুঝলাম? যে প্রত্যেক প্রধান রুব্রিকগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে ইংরেজি ডিকশনারি নেয় বা এ থেকে জেড পর্যন্ত সজ্জিত থাকে প্রতিটি অধ্যায়ের মধ্যে। এই কথা আমাদের ক্লিয়ার। আপনারা এই প্রধান রুব্রিক সজ্জিত রুব্রিক কাকে বলে, প্রধান রুব্রিক কাকে বলে, এই কথাগুলো আপনাদের ক্লিয়ার কিনা? নতুন যারা আছেন একটু লিখে জানান তাড়াতাড়ি। নতুন যারা আছেন, যারা নতুন আছেন, নতুনদেরকে বলছি আপনারা এই প্রধান রুব্রিক সাজানো এটা আপনাদের ক্লিয়ার কিনা আমাকে জানান। একদম বইতে আপনারা ক্লিয়ার কিনা জানান, তাড়াতাড়ি জানান। প্রধান রুব্রিক, প্রধান রুব্রিক বুঝেছেন কিনা, প্রধান রুব্রিক বুঝেছেন কিনা, এবং প্রধান রুব্রিক সাজানো এই 3টি কথা বুঝেছেন কিনা তাড়াতাড়ি জানান। রুব্রিক, প্রধান রুব্রিক সাজানো এই 3টি স্লাইড আপনারা বুঝেছেন কিনা, না বুঝে থাকলে আমাকে জানান, জলদি করেন। বইয়ের নামটা বলবো, মাই গড, ক্যান্টের রেপার্টরি দেখবেন। হায় আল্লাহ, কি করি উপায়।
এই যে ক্যান্টের রেফার দেখা যায় তো, দেখা যায়, এই যে ক্যান্টের রেফার্টরি, এই যে রেফার্টরি দেখা যাচ্ছে। আর কি দেখাবো, এটাই স্বাভাবিক। আপনারা নতুন যারা রুব্রিক, প্রধান রুব্রিক এবং প্রধান রুব্রিক সাজানো বুঝেছেন কিনা তাড়াতাড়ি জানান। বুঝেন নাই? বইটার নাম হচ্ছে ক্যান রেপার্টরি। আপনারা পাশ থেকে পারলে কেউ কেউ লিখে দেন, আমি তো সবগুলো খেয়াল করতে পারি না, যদি কোনো জবাব থাকে একটু লিখে দিবেন। পরিষ্কার ধারণা পেয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা থেকে সরে যাচ্ছি। এবার প্রধান রুব্রিক শেষ, সাজানো শেষ। তাহলে 1 নম্বর স্লাইড ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো। এই 4টি মনে রাখতে হবে কিন্তু। একজনে পারলে কেউ লিখে দেন, এই 4টি লিখে দেন। পানির মতো বুঝেছেন আলহামদুলিল্লাহ। এমবি খান, পানির মতো, জি। তাহলে কি হলো, 4টি স্লাইড কমপ্লিট। 1 নম্বর স্লাইড রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বর রুব্রিক, 3 নম্বর প্রধান রুব্রিক, 4 নম্বর প্রধান রুব্রিক সাজানো। এটা বাদ দাও। এবার পরেরটা 5 নম্বর স্লাইড, 4টা শেষ। 5 নম্বর স্লাইড দেন। আমাদের 10 দিনের স্লাইড পর্ব 20টি, এর মধ্যে স্লাইড 4টি শেষ আলহামদুলিল্লাহ, 4টি শেষ। বইয়ের নামটা খাইছে মানে, এবার আসেন একটু দেখেন এদিকে অডিয়েন্স। স্লাইড নাম্বার 5, স্লাইড নাম্বার 5 এটা দেখেন। এটা দেখেন। এই দুটো দেখাও, আগেটা দেখাও। অডিয়েন্স স্লাইড নাম্বার 5। এবার হলো সাব রুব্রিক। তাহলে 4 নাম্বারটা কি ছিল, প্রধান রুব্রিক সাজানো, 4 নাম্বারটি। তাহলে এবার 5 নাম্বারে শুরু করব। 1 নাম্বার ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো। এইবার হলো 5 নম্বর পালা। 5 নম্বরে কি আছে এখানে, সাব রুব্রিক। 5 নম্বরে সাব রুব্রিক, প্রধান রুব্রিকের অংশ। সাব রুব্রিকের প্রথম শর্তটা হচ্ছে প্রধান রুব্রিকের অংশ। সাব রুব্রিকের প্রথম কথা যেটা, সেটা হচ্ছে কি প্রধান রুব্রিকের অংশ। নিজাম নাই, সাব রুব্রিক প্রধান রুব্রিকের অংশ, বাকি মিলে হলে চলবে। প্রধান রুব্রিকের অংশ অর্থাৎ যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। অডিয়েন্স অল্প কথা এটা মনে রাখতে হবে। যদি এই কথাটা, এই সাব রুব্রিক যদি না বোঝেন তাহলে টোটাল প্যাকেজটা এলোমেলো হয়ে যাবে। অডিয়েন্স এই সাব রুব্রিকটি যদি না বুঝেন 5 নাম্বার স্লাইডটি, তাহলে আপনার টোটাল এই 10 দিনের প্রোগ্রামটা একেবারেই এলোমেলো হয়ে যাবে, একদম কিচ্ছু বুঝতে পারবেন না। তাহলে আগে একটু ক্লিয়ার করে বলছি, সেটা হচ্ছে এই সাব রুব্রিক। এই সাব রুব্রিক বললেই বোঝা যায় অংশ, প্রধানের অংশ। এটা হলো প্রথম কথা, মনে রাখতে হবে। সাব মানে অংশ, সাব মানে কি অংশ। নিজাম অডিয়েন্স কি হলো, সাব রুব্রিক হলো প্রধান রুব্রিকের অংশ। অর্থাৎ যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে, 1 নম্বর পয়েন্ট, প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে।
সাব রুব্রিক গুলো একাধিক সাব রুব্রিক থাকতে পারে। অডিয়েন্স আপনি একটু খেয়াল করেন, সাব মানে অংশ, সাব মানে অংশ। তাহলে কি হলো, যে রুব্রিকগুলি প্রধান রুব্রিকের নিচে, যদি কেউ সাব হয় তাহলে প্রধানের উপরে তো হবে না, সোজা কথা নিচে হবে। তো নিচে হলে কি, একটু ডান দিকে, একটু ডান দিকে তো ভিতরেই থাকে। আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। প্রধানের নিচে থাকবে, একটু পরে স্লাইড দেখাবো আমি কিভাবে সজ্জিত আছে, দেখাবো ইনশাআল্লাহ একটু পরে। এটা একদম ভালোভাবে বুঝতে হবে। এই স্লাইডটা 5, 6, 7 যদি এইটুকু বুঝেন তাহলে আপনার অনেকটু কাজ এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, অনেকটু কাজ। এটা একদম জানতে হবে, কোনো মাপ নেই। কি হলো, সাব রুব্রিক হচ্ছে প্রধান রুব্রিকের অংশ, অর্থাৎ যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। আচ্ছা, সাব রুব্রিকগুলোরও একাধিক সাব রুব্রিক থাকতে পারে। সাবের একাধিক সাব থাকবে, একটু পরে আমরা দেখবো, অসুবিধা নাই। তাহলে 5 নম্বর কি পেলাম, সাব রুব্রিক। সাব রুব্রিকের শর্ত কয়টি, প্রধান রুব্রিকের নিচে হবে, একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করবে, বাস হয়ে গেল, সোজা কথা। প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। তার কোনো ঝামেলাই থাকলো না, একেবারে ইজি তো। আপনারা কি বলেন, প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তারে সাব রুব্রিক বলে। এটা আবার বোঝার কিছু আছে নাকি? দেখেন, সাব রুব্রিক প্রধান রুব্রিকের অংশ, অর্থাৎ যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে, একটু নিচে বলা যাবে না কিন্তু, প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। কত সহজ কথা, এটা কি বোঝার কিছু আছে? অডিয়েন্স আপনারা সাব রুব্রিক বুঝেছেন কিনা আমাকে জানান। সাব রুব্রিক যা বললাম দেখাবো আমি একটু পরে, স্লাইডে দেখাবো, বইতে দেখাবো, সব দেখাবো, একটু পরে অপেক্ষা করতে হবে। বলেন তাড়াতাড়ি বলেন। সাব রুব্রিক প্রধান রুব্রিকের অংশ, অর্থাৎ যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান, একটু নিচে একটু ডানে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। সাব রুব্রিকগুলোরও একাধিক সাব রুব্রিক থাকতে পারে। এটা না বোঝার কিছু আছে বলে মনে হয় না। আপনারা বুঝেছেন কিনা একটু জানান, তাড়াতাড়ি লিখেন, না বুঝলে আবার বলবো। তাড়াতাড়ি লিখেন, বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন, যা বললাম বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। জলদি। প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে, বাস হয়ে গেল। ডাক্তার ইদ্রিস আলী দিয়ে দিছে। প্রথম কথা ভুলে গেছে, সেটা হলো সাব মানে অংশ। এটা মনে রাখতে হবে, কোনো কথা নাই। এটা মনে রাখলে এলোমেলো হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, সাব মানে অংশ, প্রধান রুব্রিকের অংশ, অর্থাৎ যে রুব্রিকগুলি প্রধান রুব্রিকের নিচে, সাব হলে নিচে থাকবে, প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে। নিচে থাকলে যদি সমান তালে থাকে তাহলে কিন্তু সাব রুব্রিক হবে না, সেম রুব্রিক হবে। তাহলে প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে, বাস সোজা কথা। এটা না বোঝার কিচ্ছু দেখি না। তার সাথে কি সাব রুব্রিকগুলোরও একাধিক সাব রুব্রিক থাকতে পারে, এটা সহজ কথা। নিশ্চয় বুঝেছেন? আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নাই, আবার বলবো। আমি রেডি আছি, যতক্ষণ আছি ততক্ষণ বলবো, কিন্তু আপনারা বলতে হবে বুঝেছেন কি বুঝেন নাই। না বুঝলে বলবেন, আবার বলবো। এবার 6 নাম্বার, সাব রুব্রিক সাজানো। সাব রুব্রিক সাজানো। আচ্ছা, তাহলে 1 থেকে 4 স্লাইডগুলো কি ছিল? রেপার্টরির সংজ্ঞা, রুব্রিক, প্রধান রুব্রিক, প্রধান রুব্রিক সাজানো। তাহলে 5 নাম্বারটা সাব রুব্রিক, 6 নাম্বারে সাব রুব্রিক সাজানো। যেহেতু সাব রুব্রিক বইলেই ফেললাম, তাহলে একটু সাজাই নেই। দেখেন কেমনে সাজাচ্ছে। সাব রুব্রিক সাজানো। প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিকগুলো থাকে সেগুলোও ইংরেজি বর্ণমালা ক্রমে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত থাকে, যা ইংরেজি ছোট অক্ষরের লেখা। কি পাইলাম? সহজ কথা,
প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিকগুলি থাকে সেগুলো ও ইংরেজি বর্ণমালা ক্রমে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত থাকে, এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে, যা ইংরেজি ছোট অক্ষরের লেখা। ব্যাস হয়ে গেল। কি পেলাম? সাবরুব্রিক সাজানো। তাহলে 5 নম্বর পেলাম সাবরুব্রিক, 6 নম্বরে সাবরুব্রিক সাজানো। সাবরুব্রিক সাজানোর নিয়ম কি? ওই প্রধান রুব্রিকের মতোই, শুধু একটু পার্থক্য হলো এই, প্রধান রুব্রিকের নিচে যে সাবরুব্রিকগুলি থাকে সেগুলো ও ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকে ডিকশনারির মতো। তার সাথে এই সাবরুব্রিকগুলি থাকে ছোট অক্ষরের। এটা আমার বলার কি আছে? এটা সবাই জানে, আপনারা জানেন, আমিও জানি। বাস। এবার 7 নম্বরে কি হলো? সাবের সাবগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। বাবা একই অবস্থা। তাহলে প্রধান রুব্রিক যেই তাল, সাব রুব্রিক একই তাল, সাবের সাব একই তাল। কি তাল? সেটা হচ্ছে এ থেকে জেড তাল। অডিয়েন্স, আপনাদের মনে আছে যারা যদি এর মধ্যে পুরান কেউ থাকেন, যদি এই মুহূর্তে কেউ পুরাতন থাকেন একটু লিখতে পারেন। বলেন তো রাগ করলে আমার কি কি সমস্যাগুলি হয়? যদি আপনাদের জানা থাকে একটু লিখেন, যারা নতুন তাদেরকে আমি বলে দেব। আপনারা যদি পুরাতন যারা আছেন একটু লিখে জানান, যদি কেউ পুরাতন থেকে থাকেন। কি লিখছে? প্রধানমন্ত্রীর রুব্রিকের নিচে ডান দিকে ভিতরে অবস্থান করে। বাবারা বাবা, চেয়ারম্যান নিচে মেম্বার, তাও তো চমৎকার। শহীদুল ইসলাম সাহেব। অডিয়েন্স, রাখলে আমার কি হয় বলেন? রাখলে আমার কি হয়? রাখলে কি হয়? নাক বাঁকা। আরেকটা কি বলেন তো? আমার মুদ্রা দোষ আরো আছে, সেটার নাম কি? আমার আরেকটা মুদ্রা দোষ আছে। 1 নম্বরে নাক বাঁকা, 2 নম্বরে কি? নাক ছিটকানো আমার নাই, কিন্তু আমার নাক ছিটকানো অভ্যাস নাই। হায় হায়, সব ভুলে গেছে গো। ও চলে আসছে মানসুরের জান্নাতি, ঘরের কথা বলে দেওয়া। বাস, 2টা হয়ে গেছে। তাহলে রাখলে আমার কি হয়? একটা হলো নাক বাঁকা করি, আরেকটা কি ঘরের কথা বলে দিই। এটা আমার মুদ্রা দোষ। কিন্তু রেফারেন্সের মুদ্রা দোষ কি? এ থেকে জেড পর্যন্ত সজ্জিত। এটা আপনি যেখানে যাবেন, রুব্রিক বলেন, সাব রুব্রিক বলেন, সাব অঙ্গ বলেন, চরিত্র বলেন, আপনি যাই কিছু বলেন না কেন, সব ক্ষেত্রে নাক বা আমার যেরকম মুদ্রা দোষ 2টি, রাখলে নাক বাঁকা করি আর ঘরের কথা বলে দেই, ঠিক এরকম রেফারেন্সের মুদ্রা দোষ একটি, সেটা হচ্ছে এই এ থেকে জেড, এ থেকে জেড, যেখানে যাবেন সেখানেই এ থেকে জেড। এটা হচ্ছে রেফারেন্সের মুদ্রা দোষ। তাহলে 5 নম্বর কি? সাব রুব্রিক। 5 নম্বরে সাব রুব্রিক প্রধান রুব্রিকের অংশ, অর্থাৎ যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। সাব রুব্রিকগুলি একাধিক সাব রুব্রিক থাকতে পারে। এটা গেল সাব রুব্রিক। সাব রুব্রিক সাজানো। সাজানোর নিয়মটা কি? ওই যে একই তাল, আগেরটা যাবে যেই হালে আর পরেরটাও যাবে একই লাইনে যাবে। আগেরটা যেই লাইনে, পরেরটা একই লাইনে। প্রধান রুব্রিক যাচ্ছে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত, সাব রুব্রিক একই নিয়মে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত। তবে পার্থক্যটা হলো প্রধান রুব্রিকগুলো হচ্ছে বড় হাতের এবং বোল্ড, আর সাব রুব্রিকগুলো হচ্ছে ছোট হাতের। এটাই পার্থক্য। তাহলে এবার কি হলো? সাব রুব্রিক সাজানো এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালা ক্রমে। তার সাথে কি এই সাব রুব্রিকগুলো হবে ছোট হাতের, ইংরেজি বর্ণমালা ছোট অক্ষর লেখা থাকবে। এবার 7 নম্বরটা কি? সাপের সাপ সাজানো ইংরেজি বর্ণমালা ক্রমে একইভাবে সাজানো। অডিয়েন্স, আপনারা এই 3টি স্লাইড বুঝেছেন কিনা? সাব রুব্রিক, সাব রুব্রিক সাজানো, সাপের সাপ সাজানো। সাব রুব্রিক আবার বলে দিচ্ছি, যে রুব্রিকগুলি প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। বাস। যে রুব্রিকগুলি প্রধান রুব্রিকের নিচে
একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাবরুব্রিক বলে। সাবরুব্রিকের একাধিক সাবরুব্রিক থাকতে পারে। হয়ে গেল শেষ। 6 নম্বরটা কি? সাবরুব্রিক সাজানো। ওই একই নিয়ম, আগেরটা যায় যে লাইনে, পরেরটা একই লাইনে যায়। কেমন? প্রধান রুব্রিক সাজানো আছে এ থেকে জেড পর্যন্ত, তার এটাতে তার বাহিরে হবে না, এটাও এ থেকে জেড পর্যন্ত সজ্জিত ইংরেজি বর্ণমালা ক্রমে। আর পার্থক্যটা কি? এটার মধ্যে হচ্ছে এই সাবরুব্রিকগুলি ইংরেজি ছোট হাতের অক্ষর হয়। বাস হয়ে গেল। এইবার 7 নম্বরে সাপের সাপ সাজানো। এটা আবার কি? ওই একই নিয়ম, প্রধানটা গেছে যেমনে, সাপ গেছে যেমনে, সাপের সাপ একই রাস্তায় যাবে, একই নিয়মে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। অডিয়েন্স, এই আমি বোর কথা বলি না, ডাক্তার কাজী সালাউদ্দিন মাজিদপুরি বইয়ের কথা বলে দেই না, ঘরের কথা বলে দেই। আমার ঘর বলতে তো বাড়ি না, তো আমার ঘর বলতে এইচএসআরএফ। আমার এইচএসআরএফ ডাক্তাররা যত সুনাম করে দুর্নাম করে আমি সব জাতির উদ্দেশ্যে জানিয়ে দেই। আমার ডাক্তাররা কোনো ভুল করলে, যদি ভালো কিছু করে ভালো কিছু করলো বলে দেই, আর খারাপ কিছু করলো বলে দেই। আমার এখানে কোনো রিজার্ভ ফান্ড নাই, সব একদিকে ঢুকে আরেকদিকে বিদায়। ভালো যদি করে তাও জানিয়ে দেই। ওই দেখেন না, মাঝে মধ্যে লিখি না, নিজের গাছের ফল বলে কথা, ওই যে আমার ডাক্তাররা সুনাম করলো বলে দেই। যদি দুর্নাম, যদি রুগী লিপি করতে ভুল করলে, ওষুধ রুগী দেখতে ভুল করলে, ওষুধ বাছাইতে ভুল করলে একদম নগদ আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা সবাই সাক্ষী আছেন। কিন্তু কোনো ভুল করলে বলে দেই, আর ভালো কিছু করলে বলে দেই। ঘরের কথা বলে দেই। ঘর বলতে এইসে জানেন, ঘর বলতে আমার বাসা না, কিন্তু উল্টা পাল্টা করেন না, তাহলে আমার বাসার চাকরিও যেতে পারে। এবার আসেন, স্লাইড 3টা গেল এখানে। 5 নম্বর সাবরুব্রিক, 6 নম্বরে সাবরুব্রিক সাজানো, 7 নম্বরে সাবের সাব সাজানো। তাহলে মোট স্লাইড গেল কয়টা? 7টা। আরেকটা স্লাইড দেখাবো আজকে ইনশাআল্লাহ। যদি ওই স্লাইডটা আপনারা বুঝেন, তাহলে রেপার্টরি পড়ার অর্ধেক মাইল কিন্তু আগে গেলেন, অর্ধেক কাজ হয়ে গেল। যদি 8 নম্বর যে স্লাইডটা দেখাবো ইনশাআল্লাহ, সেই 8 নম্বর স্লাইডটি হচ্ছে সাবরুব্রিকের সজ্জাক্রম। এই স্লাইডটি যদি বুঝেন, তাহলে আপনি মনে করেন যে রেপার্টরি পড়ার অর্ধেক পথ আগিয়ে গেলেন। যারা নতুন আছেন একটু নাড়াছাড়া দিয়ে বসেন, একটু দাঁড়ান, দাঁড়িয়ে একটু আড়মোড় দেন, একটু আলসে ভাঙে নেন। রাত হলো তো, অনেকে খাবার দাবার খেয়ে বসছেন, একটু আলসে লাগতেছে, অনেকের এখন ক্ষুধা লাগছে, ভালো লাগছে না, একটু উঠেন, একটু আড়মোড় ভাঙেন, ভেঙে আবার বসেন। এক নম্বর স্লাইড রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বর রুব্রিক, 3 নম্বর প্রধান রুব্রিক, 4 নম্বর প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বর স্লাইড সাব রুব্রিক, 6 নম্বর সাব রুব্রিক সাজানো, 7 নম্বর সাবের সাব সাজানো। অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, এই 7টি স্লাইড আপনাদের মনে আছে কিনা বা আপনারা পারবেন কিনা একটু তাড়াতাড়ি লিখে জানান। যারা বুঝেন নাই, কোনটা বুঝেন নাই আমাকে জলদি লিখেন। এই 7টার মধ্যে যদি 7টা বুঝে থাকেন, এখন আমি যে 8 নম্বর স্লাইডে ঢুকবো, তাহলে 8 নম্বর স্লাইডটা আপনাদের ভালো লাগবে, একদম মজা পাবেন। 8 নম্বর স্লাইডে মজা পাবেন। এই 7টা বুঝেছেন কিনা? এই 7টা বুঝেছেন কিনা? 8 নম্বরটি হচ্ছে সাবরুব্রিকের সজ্জাক্রম। আমি তো এখনো খুলি নাই রে ভাই, একটু পরে বলেন। নো প্রবলেম বাবা, আলহামদুলিল্লাহ। আপনার 15 নম্বর স্লাইডটা কঠিন লাগে, একটু অপেক্ষা থাকেন। যদি আপনার এখন এই স্লাইডগুলি যদি ক্লিয়ার হয়ে যায়, এই 15 আগ পর্যন্ত 14 পর্যন্ত ক্লিয়ার হলে 15 নম্বরটা অল্প সময়ের মধ্যে বুঝে যাবেন ইনশাআল্লাহ। 15 নম্বর স্লাইড প্রয়োজন হলে 2-3 দিন নেব, 2-3 ঘন্টা সময় দেব, চিন্তার কোনো কারণ নেই। আর যারাই আপনার ভৈরবের কাছাকাছি যারা আছেন, সামনে 6 তারিখ শুক্রবার আমরা কিন্তু ভৈরব যাচ্ছি। আমাদের এসএসআরএফ এর টিম যাচ্ছে ভৈরব শুক্রবার দিন।
শুক্রবার দিন ভৈরব যাচ্ছে, যারা ভৈরবের কাছাকাছি আছেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভৈরব, কুমিল্লা, যেদিক থেকে সহজ হয়, সিলেট যেদিক থেকে সহজে আসা যায়, গাজীপুর ওই দিক থেকে যারা যারা ভৈরবের, যাদের লোকেশন ভালো, যাদের সম্ভব হয়, এখন থেকে ভৈরবে যোগাযোগ করে ওই দিন থাকবেন। চেষ্টা করব হাতে কলমে কিছু শিখে আসার জন্য, যতটুকু বুঝি চেষ্টা করব। ভৈরবে দেখবেন আমার আইডিতে একটা পোস্ট দেওয়া আছে। ভৈরবে সামনে শুক্রবার দিন সকাল থেকে 8:30 থেকে একেবারে আসর পর্যন্ত 4টা পর্যন্ত আমার দরবল নিয়ে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন, চেষ্টা করবো সেদিন, যারা যাবেন থাকবেন। এবার আসি 5, 6, 7 শেষ। তাহলে 1 নম্বরটা ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বর সাব রুব্রিক, 6 নম্বর সাব রুব্রিক সাজানো, 7 নম্বর সাবের সাব সাজানো। এবার 7টি গেল। এবার আসবো 8 নম্বর স্লাইডে। অডিয়েন্স, 8 নম্বর স্লাইডটা যদি আপনারা বুঝতে পারেন, রেপার্টরির অনেকটুকু পথ আগে যাবে। নতুন যারা তাদেরকে বলছি, পুরাতনদের কাছে এটি কোনো ব্যাপার না, দেখলে এরা বুঝে। পুরাতনরা কিন্তু, যারা পুরাতন ওনারা কিন্তু ভালো বুঝেন, ওনারা অন্যদেরকে বুঝাইতে পারবেন। কিন্তু নতুন যারা, আপনারা না বুঝলে আমাকে জানাবেন, রিপ্লাই দিবেন, আপনারা জানাবেন, আমাকে জানতে চাবেন, আমি চেষ্টা করব জানানোর জন্য। এবার দেখেন অডিয়েন্স, দেখা যাচ্ছে কিনা দেখেন, দেখতে পাচ্ছেন তো? স্লাইড নাম্বার 8। অডিয়েন্স, স্লাইড নাম্বার 8, একটু দেখেন স্লাইডটা। অডিয়েন্স দেখেন স্লাইড নাম্বার 8। এই স্লাইডটি যদি বুঝতে পারেন তাহলে এই স্লাইডটি বুঝলে রেপার্টরি থেকে সাবরুব্রিকগুলো একটু সহজে বের করতে পারবেন এবং সঠিকটি বের করতে পারবেন। যদি এটা বুঝতে না পারলে সঠিক কোনটি কোনটি সঠিক সাবরুব্রিক, কোনটা কার সাবরুব্রিক, এটা কিন্তু বুঝতে পারবেন না। দেখেন এখানে দেখা যাচ্ছে এই হেডটা হচ্ছে অধ্যায়, হেডটা হলো অধ্যায়। এই হেডটা হচ্ছে অধ্যায়। আমরা পড়বো সাব রুব্রিকের সজ্জাক্রম, এটা এখন পড়বো 8 নম্বর স্লাইডে। এই হেডটা হচ্ছে অধ্যায়, নিচে আছে পেন, এটা হচ্ছে প্রধান। এটা কি কোন রুব্রিক বলতে পারবেন আপনারা? এই পেনটা কোন রুব্রিক একটু লিখেন তো, আমাকে জানান তো পেনটা কোন রুব্রিক। এটা নিচ্ছে আপনারা বলবেন প্রধান রুব্রিক, লিখেন। এটা কেন প্রধান রুব্রিক? কারণটা হচ্ছে প্রত্যেকটি বর্ণ কিন্তু বড় হাতের এবং বোল্ড। তাহলে প্রধান রুব্রিকের শর্তই হচ্ছে কি, সবগুলি অক্ষর হবে বড় হাতের এবং হবে বোল্ড। এই জন্য এই পেনটা হচ্ছে প্রধান রুব্রিক। আর এই প্রেসিংটা সাব রুব্রিক কেন প্রধানের? কারণ সাবের শর্তই আছে প্রধানের নিচে যদি হয় আর একটু ডান দিকে, যদি ডান দিকে থাকে, প্রধানের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে, তাহলে তারা কি বলে? সাব বলে। তাহলে প্রধানের সাব হচ্ছে এই প্রেসিংটা। আচ্ছা, প্রেসিং এর সাব ফরহেড কেন? এটা নিচে একটু ডান দিকে বা ভিতরে। আপনারা প্রশ্ন করবেন এই ফরহেডটা বোল্ড কেন? এটা জবাব পরে পাবেন, একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন। এখন নেন এটা সাব রুব্রিক। তাহলে পেন হচ্ছে প্রধান রুব্রিক, সাব হচ্ছে প্রেসিং হচ্ছে সাব রুব্রিক। তার সাব হচ্ছে কি? ফরহেড। তার সাব হচ্ছে মর্নিং, তার সাব রাইজিং, তার সাব হচ্ছে কি? এমএল। একটার একটু ভিতরে ভিতরে আপনি পাচ্ছেন, একদম সোজাসুজি না, কিন্তু একটু ভিতরে ভিতরে। তাহলে প্রধানের পেনের সাবকে প্রেসিং, প্রেসিং এর সাবকে ফরহেড, তার সাবকে মর্নিং, তার সাব রাইজিং, তার সাব এমএল। এটুকু বুঝেছেন কিনা আমাকে জানান। যারা নতুন যারা তাদেরকে বলছি
কারণ সাবের শর্ত হচ্ছে পদানের নিচে একটু ডান দিকে বা ভিতরে। তাহলে এটার সাব এটা, 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 একটা সাব আরেকটা, একটা সাব আরেকটা। দেখেন তো এটুকু বুঝেছেন না আমাকে জানান, জলদি করেন। সবগুলি বড় হাতের এবং গোল। এটুকু বুঝেছেন কিনা? পেন হলো প্রধান রুব্রিক, সাব হলো প্রেসিং, তার সাব ফরহেড, তার সাব মর্নিং, তার সাব রাইজিং, তার সাব হচ্ছে এমএল। এটুকু যদি ক্লিয়ার হন বাকিটা পরে বলছি, তাড়াতাড়ি করেন। এটুকু বুঝেছেন কিনা জানান, তাড়াতাড়ি জানান। আজকে এটা বুঝতে হবে। অডিয়েন্স এই পর্যন্ত বুঝেছেন কিনা লিখেন, তাড়াতাড়ি লিখেন। জি বুঝেছেন। আচ্ছা, যদি বুঝে থাকেন এবার বলছি সমস্যাটা এই পর্যন্ত কোনো সমস্যা নাই। পেনের সাব প্রেসিং, তার সাব ফরহেড, তার সাব মর্নিং, তার সাব রাইজিং, তার সাব এমএল, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো আপনার এই যে ওয়াকিং, যেটা ওয়াকিংটা রাইজিং সোজা, ওয়াকিং এটা রাইজিং সোজা, এই ওয়াকিংটা যেহেতু রাইজিং সোজা, এটা কার? এই ওয়াকিংটা রাইজিং সোজা, এটা কার? যেহেতু রাইজিংটা মর্নিং এর, তাহলে ওয়াকিংটা হবে রাইজিং এর, একই সোজা। কিন্তু এর আরেকটা নিয়ম আছে, আপনার এখান থেকে যদি এমএল থেকে ধাক্কা দেয় উপর দিকে, যেখানে লাগবে তার সাপ এটা, তাহলে আমার রাইজিং যদি ধাক্কা দেয় তাহলে মর্নিং এ লাগবে, আর ওয়াকিং যদি ধাক্কা দেয় তাহলে ঠিক একইভাবে মর্নিং এ লাগবে। আরো যদি বলি রাইজিং আর মর্নিং একই লাইনে বসা, তার মানে এরা দুইজন এই মর্নিং এরই সন্তান। এই দুইজন রাইজিং যেই লেভেলে আর ওয়াকিংটা একই লেভেলে, তাহলে এই দুইটা মর্নিং এরই সন্তান বা মর্নিং এরই সাপ। তাহলে মর্নিংটা কার সাপ? ফরহেডের সাপ। ধাক্কা দিলে ফরহেডে লাগে, তাহলে মর্নিংটা যদি ফরহেডের সাপ হয় তাহলে দেখেন সোজা নিচে আছে ফরহেড, আছে নুন। তাহলে এই দুইটা কার? এই দুইটা ঠিক একই লাইনে বসা আছে, এরা তিনজন কিন্তু আপন ভাই, এরা তিনজন কি আপন ভাই। তাহলে এদের বাবাকে এই ফরহেড, তার মানে এটা থেকে ধাক্কা দিলে ফরহেডে লাগে, এটা সোজা ধাক্কা দিলে ফরহেডে লাগবে, এটার মাথা ধরে ধাক্কা দিলে ফরহেডে লাগবে, তার মানে এই তিনটা কি ফরহেডের। এবার যদি বলি ফরহেডটা কার? ফরহেডটা প্রেসিং এর, ফরহেডটা প্রেসিং এর। ফরহেডটা যদি প্রেসিং এর হয় তাহলে এই ফরহেড সোজা দেখেন তো অক্সিপুটটা কার? একই লাইনে বসা। ফরহেড যদি হয় প্রেসিং এর সন্তান কিংবা অধীনস্থ, তাহলে আপনার অক্সিপুটটাও ঠিক একই লেভেলে বসা। তার মানে প্রেসিং এর যদি সন্তান হয় ফরহেড, তাহলে কি হবে? প্রেসিং এর আরেকটা সন্তান আছে অক্সিপুট, যদি একটু দূরে থাকে, একজন থাকে বাড়িতে, একজন থাকে দূরে শহরে, তার মানে এটাও কিন্তু এরই পুত্র, প্রেসিং এর পুত্র। যেমনি করে ফরহেড তেমনি করে অক্সিপুট, তার মানে অক্সিপুট ফরহেডটাও প্রেসিং এর, অক্সিপুটটাও প্রেসিং এর, এক সোজা কিন্তু। এবার যদি বলি প্রেসিংটা যদি পেনের হয়, প্রেসিংটা যদি পেনের হয় তাহলে একই সোজা। দেখেন নিচের দিকে শুটিং আছে, স্টিচিং আছে, এই শুটিং আর স্টিচিং এই দুইটাও কিন্তু যেমনি করে প্রেসিংটা ধাক্কা দিলে লাগে পেনের মধ্যে, ঠিক শুটিংটাও যদি এবার সোজা টান দেই তাহলে লাগবে পেনের মধ্যে, স্টিচিংটা ঠিক একইভাবে উপরের দিকে লাগবে। তাহলে এবার কি পেলাম? পেনের সাব প্রেসিং ঠিক একইভাবে শুটিং স্টিচিং। তাহলে প্রেসিং এর সাবকে ফরহেড, তেমনি করে অক্সিপুটও। তাহলে এই ফরহেডের সাবকে মর্নিং, তার সাথে ফরহেড বলছে ফরনুন নুন, এরা বলছে আমরাও কিন্তু ফরহেডের সাব। মর্নিং এর সাব রাইজিং ওয়াকিং,
এই দুইটাও কি মর্নিং এর সাপ। তাহলে রাইজিং এর পার্থক্যটা হচ্ছে রাইজিং এর আবার ভিতরে আরেকটা বাচ্চা কাচ্চা আছে, এটা হলো রাইজিং এর সাপ। যদি আমরা বলি যদি যে কোনো রুব্রিক সাব রুব্রিকের প্রান্তে ধরে যদি ধাক্কা দেয় উপর দিকে যেখানে লাগবে তার সাপ তার সাপ তার সাপ তার সাপ তার সাপ, তাহলে এখান থেকে কি হবে এই তিনটা কাজ ফরহেডের সাপ, এই দুইটা হচ্ছে মর্নিং এর সাপ। ঠিক তদ্রুপ অক্সিপুটার ফরহেড প্রেসিং এর সাপ, এই তিনটা হচ্ছে পেনের সাপ। অডিয়েন্স এতটুকু বুঝেছেন কিনা আমাকে জানান, জলদি করে লিখে সবাই জানান। এই সাব রুব্রিকটা সাজানো এটা বুঝেছেন কিনা জানান। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখা যাচ্ছে, বুঝেছেন কিনা বলেন, না বুঝলেও বলেন। নতুন যারা আছেন অস্থির হওয়ার কিচ্ছু নাই, ধীরে ধীরে বুঝবেন, তাড়াহুড়া নাই। আমি আসি বারবার বলতে থাকবো, যতক্ষণ আসি বলতে থাকবো ইনশাআল্লাহ। নতুন যারা আছেন পুরাতন যারা আছেন আপনারা ভাববেন এক কথা বারবার বলে, তাই তো? আপনাদের কাছে সহজ, নতুন যারা তাদের কাছে এটা একটু কষ্টকর। পুরাতন যারা বিরক্ত হবেন না। নতুন যারা আছেন আপনারা বুঝেছেন কিনা আমাকে জানান তাড়াতাড়ি। নতুন যারা আপনাদের সবার নাম্বার কিন্তু আমার কাছে আছে, আপনারা আমাকে শুধু জানান বুঝতে পারছেন না। রাশেদুল হাসান আবার বলবো, সমস্যা নাই। আচ্ছা তাইলে এবার যারা বলছেন বুঝতে পারছেন না আপনাদেরকে নিয়ে একটু আমি অন্য জায়গায় যাচ্ছি। এই যে ডাক্তারবাবু একটু ঘুরিয়ে দেন, আপনাদেরকে নিয়ে আমি একটু বইতে যাচ্ছি, তাইলে সহজ হবে। একটু বইতে যান, তাইলে একটু দেখি একটু ভালোভাবে বোঝানো যায় কিনা, চেষ্টা করে দেখি। অডিয়েন্স আপনারা একটা কাজ করেন, কাজটা হলো 133 পৃষ্ঠা আসেন তো দেখি, 132 পৃষ্ঠা আসেন। 132 পৃষ্ঠায় দেখেন তো ওখানে কি আছে। 132 পৃষ্ঠার ডান কলামে একটা রুব্রিক আছে, এটার নাম কি দেখেন তো। যত ভরি ও দেখি তত আরো মন চায়। আলহামদুলিল্লাহ। আপনার নাম্বার নাই, হয়তো মোবাইল নাম্বার আছে তো। একটু কম বুঝতে এখন ক্লিয়ার করবো ইনশাল্লাহ। যারা কম বুঝেছেন আপনাদের জন্য আমি রেডি, যারা তাড়াতাড়ি বুঝে গেছেন তাদের নিয়ে কোনো টেনশন নাই, এরা না বুঝলেও সমস্যা নেই। আর যারা বুঝেন নাই আপনাদেরকে আমি খুঁজি। এবার আসেন অডিয়েন্স 132 পৃষ্ঠা দেখেন, হেড পেইন। হেড পেইন দেখেন তো, হেড পেইন দেখেন না একটু, হেড পেইন তাড়াতাড়ি দেখেন। হেড পেইন হেড পেইনের নিচে দেখেন তো ডে টাইমটা আছে। এই ডে টাইমটা হেড পেইনটা যেখান থেকে পেইনটা শুরু তার থেকে একটু ভিতরে না বাহিরে একটু বলেন তো আমাকে, সবাই বলেন, সবাই লিখেন, একটু ক্লিয়ার হয়ে যাব। এই যে হেডের পেইন, হেডের পেইনটার নিচে আছে, একদম নিচের দিকে দেখেন ডে টাইম, একদম নিচের দিকে 132 ডাইন কলাম একেবারে নিচে। উপরে আছে হেড পেইন, নিচে আছে ডে টাইম। এই ডে টাইমটা পেইনের সোজা না একটু ভিতরে দেখেন, পেইনের সোজা আছে না একটু ভিতরে, একটু দেখেন তো। চোখটা রাখেন তো, উপরে আছে পেইন, পেইনের সোজা নিচের দিকে দেখেন ডে টাইম। ডে টাইমটা কি পেইন সোজা আছে না একটু ভিতরে আছে? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়, কি করি বলেন? আচ্ছা একটু ভিতরে, ভিতরে একটু ভিতরে, তাহলে
সাব রুব্রিকের শর্ত কি? প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে, তাহলে পেন থেকে এই ডে টাইমটা পেনের নিচে না উপরে বলেন তো? নিশ্চয় বলবেন পেনের নিচে। তাহলে এই ডে টাইমটা পেনের নিচে যদি হয় আর একটু ভিতরে যদি থাকে, তাহলে আমরা ডে টাইমটাকে পেনের সাব বলতেই পারি নির্দ্বিধায়। যেহেতু পেনের নিচে ডে টাইমটা। মাথা ব্যথা, এই যে 310টি কিংবা 11টি ওষুধ আছে মাথা ব্যথার, এই হেড পেইন, হেডেক ইন জেনারেল যেটা, এটা নিচে আছে ডে টাইম, পেনের থেকে একটু ভিতরে, একটু ভিতর দিকে আছে ডে টাইম, ডে টাইমটা একটু ভিতরে, তার মানে হচ্ছে এই ডে টাইমটা হলো পেনের সাপ। কার সাপ? পেনের সাপ। ডে টাইম পেনের সাপ। আচ্ছা, এবার ডান পৃষ্ঠায় আসেন। ডান পৃষ্ঠায় আসলে বাম কলাম 133 এর বাম কলাম, মর্নিং। মর্নিং এর নিচে দেখেন তো, নিচের দিকে মাঝামাঝিতে ব্যাড ইন। তাইলে বলেন তো এই মর্নিং এর নিচে ব্যাড ইন, এই ব্যাড ইনটা কার? মর্নিং এর নিচে ব্যাড ইনটা, এই ব্যাড ইনটা কার? নিশ্চয় আপনারা বলবেন, যাদের কাছে এই মুহূর্তে বই আছে, যাদের কাছে বই তারা বলবেন যে মর্নিং এর নিচে যেহেতু আর একটু ভিতরের দিকে, তাহলে এই ব্যাড ইনটা মর্নিং এরই ছাপ বলবেন, বলতেই পারেন। কারণ যেহেতু মর্নিং এর নিচে একটু ডানে বা ভিতরে আছে ব্যাড ইনটা, তাহলে এই ব্যাড ইনটা মর্নিং এরই ছাপ, এটা নিশ্চয় আপনারা বলবেন। ঠিক আছে, বললে তো ভালো। মর্নিং এর নিচে একটু আসেন, ফার্স্ট মোশন অন। তাইলে এই ফার্স্ট মোশন অনটা কার? নিশ্চয় আপনারা এটাও বলবেন যে এই ফার্স্ট মোশনটা যেহেতু ব্যাড ইনের নিচে একটু ডান দিকে বা ভিতরে, অতএব এটাও কি? এটা ব্যাড ইনের ভিতর নিচে যেহেতু ফার্স্ট মোশনটা, তাহলে এটা কি? এটা ব্যাড ইনের সাপ নিচে এবং একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে, নিশ্চয় এটা ব্যাড ইনের সাপ। এইবার যদি বলি, তাহলে এই ফার্স্ট মোশনটা, তাহলে এই ফার্স্ট মোশনটা ব্যাড ইনের সাপ, ব্যাড ইনটা মর্নিং এর সাপ, মর্নিংটা কার সাপ? ও যে পেনের সাপ। আচ্ছা, এইখান থেকে আপনাদের অন্য একটা জায়গায় নিয়ে যাই। অডিয়েন্স একটু আসেন তো আপনারা, 192 পৃষ্ঠা আসেন, 192 পৃষ্ঠা আসেন। ডাইন কলামের মাঝে একটা সাবঙ্গ আছে, নামটা হলো, দেখেন তো 192-তে ডান কলামের মাঝে, 192-তে ডান কলামের মাঝে একটি সাবঙ্গ আছে। ফরহেড দেখতে পাচ্ছেন সবাই? অডিয়েন্স ফরহেডের নিচে দেখেন তো ডে টাইম, একদম নিচের লাইনটা, এই ডে টাইমটা কার? নিশ্চয় আপনারা বলবেন ফরহেডের সাপ। কারণ যেহেতু ফরহেড সোজা, ফরহেডের নিচে একটু ডানে বা ভিতরে, তাহলে এটা ফরহেডের সাপ। ঠিক আছে, বললে তো ভালোই।
এইবার জানতো দেখি অন্য আরেক জায়গায়। দুইশো 86 পৃষ্ঠার বাম কলামে ডিসচার্জ, 286 বাম কলামের নিচের দিকে ডিসচার্জ, এর নিচে দেখেন রাইট লেফট, এই রাইটটা কার লেফটটা কার? আজকে আর দেরি করবো না, এক্ষুনি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই স্লাইড নিয়ে কালকে আবার কাজ চলবে, কালকে আবার কাজ চলবে এই স্লাইড নিয়ে। 286-তে বাম কলামের নিচে ডিসচার্জ, এই ডিসচার্জে নিচের দিকে আছে রাইট লেফট, ডিসচার্জে আছে রাইট লেফট, এই রাইট লেফট 286 বাম কলামের নিচে রাইট লেফট ডিসচার্জের নিচে, এই রাইট লেফটটা কার? মানসুরা জান্নাতে লিখছে ডিসচার্জের সাপ। তাহলে আমি জানতে চাই রাইটটা কার সাপ আর লেফটটা কার সাপ, নাইটটা কার সাপ, এই তিনটা কার সাপ? রাইট লেফট নাইট এভরি 7 days, এই রাইটটা কার সাপ, লেফটটা কার সাপ, নাইটটা কার সাপ, এভরি 7 days, এই সবগুলি কার সাপ? একটু লিখে দেন। দুইশো 86 বাম কলামের নিচে ডিসচার্জ, কানের থেকে যে নিঃশ্রাব বের হয় ডান বাম রাত এভরি 7 days, এই সবগুলি কার সাপ? তাড়াতাড়ি লিখেন, এই সবগুলি কার সাপ? তিনটাই চারটাই ডিসচার্জের সাপ। আচ্ছা, যদি চারটায় ডিসচার্জের সাপ হয় তাহলে ইন ওয়ান বেড এটা কার সাপ? ইন ওয়ান বেড, ইন ওয়ান বেড এটা কার সাপ? 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 নতুন ডাক্তার যারা আছেন, গতকাল থেকে যারা এই র্যাক্সে জয়েন দিয়েছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের কাছে যদি রেপার্টরি বইটি না থাকে খুব দ্রুত রেপার্টরি সংগ্রহ করেন, যেখান থেকে হোক, তবে বাংলাটি নয় ইংরেজিটি হতে হবে। যারা নতুন কখনোই বাংলা বই সংগ্রহ করবেন না, 1 বছর পরে রেপার্টরি পড়া শুরু করেন, 1 বছর পরে বাংলা বই কিনবেন, তার আগে নয়। যদি আপনাদের কাছে থাকে এই মুহূর্তে 1 বছরের জন্য রেখে দেন, 1 বছর পরে এই বাংলা বই হাতে নেবেন। তার আগে যদি বাংলা বইটি নিয়ে চেষ্টা করেন, দিনের পর দিন বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু আপনি রেপার্টরি শিখতে পারবেন না। আমার এই গত 32 বছর অভিজ্ঞতা দিয়ে বলছি, শুধু বাংলা বই থেকে রেপার্টরি শেখা সম্ভব নয়। যদি রেপার্টরি শিখতে হয় তাহলে আপনাকে, যদি রেপার্টরি শিখতে হয় অডিয়েন্স,
যদি রেপার্টরি শিখতে হয় তাহলে আপনাকে ইংরেজি বইটা সংগ্রহ করতে হবে। এই মুহূর্তে যারা নতুন আছেন লাইভে, আপনাদেরকে বলছি, যারা এখনো বই সংগ্রহ করেন নাই, প্রয়োজন হলে আপনারা যে করি হোক ইংরেজি রেপার্টরি সংগ্রহ করার চেষ্টা করেন। এটা ছাড়া কোনোভাবেই রেপার্টরি শিখতে পারবেন না। ইংরেজি বই ছাড়া রেপার্টরি শেখা সম্ভব নয়। বাংলা বই আপনারা পরে ব্যবহার করবেন, আগে শিখে নেন, আগে শিখেন, পরে আপনারা বাংলাটি ব্যবহার করবেন। শুরুতে বাংলা বই ব্যবহার করে কিচ্ছু শিখতে পারবেন না। শুরুতে বাংলা বই ব্যবহার করে কিচ্ছু শিখতে পারবেন না। তাহলে কি হচ্ছে, নাইট, আমরা ডিসচার্জের নিচে দেখতে পাচ্ছিলাম রাইট লেফট নাইট এভরি 7 days। তাহলে ইন ওয়ার্ম বেড এটা কার সাফ? এটা কি ডিসচার্জের সাফ না এভরি 7 days এর সাফ? তাড়াতাড়ি বলেন, লেখকের নামটা কি? কপাল। ক্যান রেপার্টরি, যেটি ক্যান সাবারি লেখা। আপনাদের কাছে যদি বাংলা বই থাকে, বাংলা বই আপাতত রেখে দেন। বাংলা বই দিয়ে রেপার্টরি শিখতে পারবেন না। আবারও বলছি, বাংলা বই থাকলে রেখে দেন। যদি আপনারা সময় নষ্ট করে কোনো লাভ নেই, বাংলা আছে থাকুক। আপনি যদি রেপার্টরি শিখতে চান, আপনাকে ইংরেজি বইটি কিনতে হবে। ইংরেজি শেখা, আপনার ভালো ইংরেজি জানার কোনো দরকার নেই, শুধু এবিসিডি জানলেই হবে। আপনারা শুধু এবিসিডি জানেন, শুধু এবিসিডি দেখলে চিনেন, কিচ্ছু দরকার নাই। এবিসিডি জানলেই চলবে, চলে আসবেন। কিভাবে রেপার্টরি ইংরেজি বই পড়তে হয় দেখিয়ে দেব। কিন্তু বাংলা বই দিয়ে রেপার্টরি কখনই শিখতে পারবেন না, একদম না, সম্ভব না, কোনোভাবেই পারবেন না। বাংলা বই দিয়ে রেপার্টরি শিখতে ইংরেজির বইটি সংগ্রহ করতে হবে। যদি রেপার্টরি শিখতে চান, ইংরেজি বইটি সংগ্রহ করেন, 1 বছর পরে এটাও বাদ দিয়ে দিবেন। তখন আপনি বাংলা বই ব্যবহার করেন, যা খুশি তা করেন। আগে রেপার্টরি শেখার জন্য ইংরেজির বইটি সংগ্রহ করেন। যাই হোক, তাইলে এই যে ইন ওয়ার্ম বেড, গরম বিছানায় তার ডিসচার্জ হয়। এই গরম বিছানায়, এই গরম বিছানাটা কার? গরম বিছানা কি লেখছে? বাংলা রেপার্টরি মাখানো ভাত মুখে তুলে দেয়। নিজের হাতে ভাত না খেতে পারলে রেপার্টরি শিখতে পারবেন না। ও আচ্ছা বাবা, যদি বাড়াতে চান হোমিওপ্যাথির গতি, তাহলে জানতে হবে রেপার্টরি। আলহামদুলিল্লাহ। জায়গা এবার তাহলে আমি জানতে চাচ্ছিলাম, এই যে ইন ওয়ান বেড, এটা কার সাপ? তাড়াতাড়ি লিখে দেন, চলে যাব, সময় নাই, জলদি করেন। ইন ওয়ান বেড, ইন ওয়ান বেড, এটা কার সাপ? ইন ওয়ান বেড, এটা কার সাপ? ইন ওয়ান বেড, এটা কার সাপ? আর ভাই লেখেন না কেন? তাড়াতাড়ি করেন। ইন ওয়ান বেড, ইন ওয়ান বেড, নাইটের। কেন নাইটের? এভরি 7 days দিলে কি হয় কেউ বলতে পারবেন? আমি যদি বলি ইন ওয়ান বেড, এটা ডিসচার্জের, এটা ডিসচার্জের, আমারটা কি ভুল হবে? আমি যদি বলি ইন ওয়ান বেড, এটা ডিসচার্জের, যদি বলি আমারটা ভুল হবে কিনা কেউ পারলে লিখে দেন। আমি যদি বলি ইন ওয়ান বেড, এটা ডিসচার্জের, যদি ডিসচার্জ বলি তাহলে আমারটা ভুল হবে কিনা? নাইটের সাপ বুঝলাম। আমি যদি বলি ইন ওয়ান বেড, এটা ডিসচার্জের,
আমারটা কি সঠিক হবে না ভুল হবে? আপনারা বলছেন ইন ওয়ান বেড, এটা নাইটের। আমি যদি বলি এটা ডিসচার্জের, তাহলে কি আমারটা ভুল হবে কিনা? আমারটা ভুল হবে কিনা দেখেন। আমি যদি বলি ইন ওয়ান বেড, এটা ডিসচার্জের, আপনারা বলছেন নাইটের, তাহলে আমারটা ভুল হবে কিনা? আমারটা ভুল হবে, কিন্তু অন্য দিক থেকে ভুল হবে না। সেটা হচ্ছে ডিসচার্জ তো হচ্ছে, নিঃস্রাব হচ্ছে। রাতের বেলা যদি হয় সেক্ষেত্রে সিপিয়া, আর রাতের বিছানার গরমে যদি হয় সেক্ষেত্রে কি মাক্সল। রাতে যদি কান থেকে ডিসচার্জ হয় ওষুধের নাম সিপিয়া, আর রাতে বিছানার গরমে যদি বাড়ে, গরমে যদি দেখা দেয় সেটার নাম হচ্ছে কি মাক্সল। বাস। তাহলে ওই ডিসচার্জেরই কিন্তু আপনার নাইট হচ্ছে ছেলে, আর ইন ওয়ান বেড হচ্ছে ছেলের ঘরের নাতি। বাস। ডিসচার্জ হলো বাবা, নাইট হচ্ছে ছেলে, ইন ওয়ান বেড হচ্ছে নাতি, হয়ে গেল। ঠিক আছে। সরাসরি আপনারা বলছেন ছেলের ঘরের নাতি, আমি বলছি দাদার নাতি। বাস। আপনারা বলছেন ছেলের ছেলে, আমি বলছি না দাদার এই নাতি। একই কথা, এক লাইনই থাকে। তাহলে রাইট, লেফট, নাইট, এভরি 7 days, এই সবগুলি ডিসচার্জের সাব। এই কারণে যেহেতু সবগুলি একই লাইনে আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে ইন ওয়ান বেড, এটা হচ্ছে সাবরুব্রিক নাইটের, এটা একটু ভিতরে হওয়ার কারণে। তাহলে আপনারা সাবরুব্রিক বুঝেছেন কিনা একটু তাড়াতাড়ি জানান তো, এক্ষুনি চলে যাব। কালকে আবার এটা নিয়ে আবার কাজ করবো বইয়ের মধ্যে। এই 8 নম্বর স্লাইডটি আপনারা লিখেন, আমার গুড নাইট দেন না, আমাকে আগে লিখেন। নতুন যারা আছেন, আমি নতুনদের নিয়ে ভাবছি, নতুনরা আমাকে লিখেন। যারা একেবারে নতুন, এই যে 8টি স্লাইড আলোচনা করলাম 2 দিনে, এই 8টি স্লাইড আপনারা বুঝেছেন কিনা একটু তাড়াতাড়ি আমাকে লিখে জানান। নতুন যারা, আপনাদের সবার নাম্বার কিন্তু আমার কাছে আছে, নতুনদের নাম্বার আমার কাছে আছে, আপনারা নাম্বার দিয়েছেন। আপনারা একটু আমাকে হাই মধ্যে জানান যে আপনারা এই যে 8টি স্লাইড বুঝেছেন কিনা। স্লাইড নাম্বার 1 রেপার্টরির সংজ্ঞা, স্লাইড নাম্বার 2 রুব্রিক, স্লাইড নাম্বার 3 প্রধান রুব্রিক, স্লাইড নাম্বার 4 প্রধান রুব্রিক সাজানো, স্লাইড নাম্বার 5 সাব রুব্রিক, স্লাইড নাম্বার 6 সাব রুব্রিক সাজানো, স্লাইড নাম্বার 7 সাবের সাব সাজানো, স্লাইড নাম্বার 8 সাব রুব্রিকের সজ্জাক্রম। সাব রুব্রিকের সজ্জাক্রম। এই 8টি স্লাইড বুঝেছেন কিনা একটু দ্রুত জানান। আমার বইগুলি কিভাবে পাবেন? অনলাইনে যোগাযোগ করলে পাবেন, সব বই অনলাইনে যোগাযোগ করলে পাবেন। এখন বিভিন্ন জেলাতে পাবেন, বিভিন্ন জেলায় দোকানগুলোতে পাবেন। 4টা বই পাবেন বিভিন্ন জেলায়। এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদের মধ্যে যারা ভৈরবের সেমিনারে থাকবেন সামনের শুক্রবার দিন, আপনাদের সবাইকে বলছি আপনারা সেই দিনটুকু ভালোভাবে উপভোগ করার জন্য খুব দ্রুত, যাদের কাছে ইংরেজি রেপার্টরিটি নেই, খুব দ্রুত ইংরেজি রেপার্টরি বইটি সংগ্রহ করেন। কিভাবে করবেন জানি না, দ্রুত সংগ্রহ করেন, দ্রুত সংগ্রহ করেন। ছোট বড় বুঝি না, ইংরেজি হলেই হবে। যারা ভৈরবের সেমিনারে থাকবেন প্রত্যেকে দ্রুত এই রেপার্টরি সংগ্রহ করেন। ইংরেজি বাংলা বুঝি না, খুব তাড়াতাড়ি। শুধু ভৈরবটাই নয়, এই ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কটা সেমিনার আছে ঢাকার বাইরে, সেই সকল সেমিনারের যারা এই মুহূর্তে লাইভে আছেন কিংবা এই কয়েকদিনের মধ্যে যারাই শুনবেন, প্রত্যেককে বলছি এই নভেম্বর ডিসেম্বর যে কটা সেমিনার ঢাকার বাইরে আছে, প্রত্যেকটা সেমিনারে যারা ডেট জেনেছেন আপনারা এখন থেকে দ্রুত ইংরেজি বইটি সংগ্রহ করেন। ইংরেজি বই ছাড়া হলে আপনারা এই সেমিনারে আসা আর না আসার সমান, কোনো লাভ নেই। নিজের বইটি সাথে রাখবেন, আমরা হাতে করে দেখে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে যে প্রশিক্ষক যারা থাকবে তারা হাতে কলমে দেখে দিবে যে আপনি কিভাবে রেপার্টরি ব্যবহার করবেন,
কিভাবে নিজে পড়বেন, অন্যকে শেখাবেন, নিজে কিভাবে ব্যবহার করবেন সব দেখিয়ে দিবে। আপনার বইটি থাকতে হবে, সঙ্গে একটি লাল কলমও থাকতে হবে। লাল কালির কলম, লাল কলম না, লাল কালির কলম থাকতে হবে। ইংরেজি রেপার্টরি বইটার সাথে রাখবেন। কলম দুইটি রাখবেন, একটি হচ্ছে এক কানে হচ্ছে কালো কলমের কালো কালির কলম, আরেক কানে হচ্ছে আপনার লাল কালির কলম। সাথে থাকবে ইংরেজি রেপার্টরি বইটা, আর কিচ্ছু লাগবে না। আর সব ইনশাল্লাহ আমরা দিয়ে আসবো। যত সেমিনারের জন্য যত আমাদের সেমিনার অ্যাটেন্ড করবেন ইংরেজি রেপার্টরিটা বই সাথে রাখবেন, তা না হলে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সব বই বিক্রি করে? কি আচ্ছা, হোমিওপ্যাথিক পরিবার লিখছে, উনি সব বই বিক্রি করে। ওনার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ বই পেয়ে যাবেন।